শেষ চৈত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব ২৬। আজ প্রায় দুদিন হলো আহনাফের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। ফোন বন্ধ, মাঝে মাঝে কল ঢুকলেও কল রিসিভ করছে না সে। আয়না নিজের অবস্থানের কথা জানাচ্ছে। একমাত্র ছেলের খোঁজ নিতে না পেরে আহনাফের বাবা মা অস্থির হয়ে উঠেছে। পরিচিত যাদের জানে চিনে তাদের থেকেও খোঁজ পাননি তারা। অগত্যা ভেবেই নিয়েছে শখের সাথে বোধহয় কিছু হয়েছে, নয়তো বলা নেই কওয়া নেই এভাবে যোগাযোগ বন্ধ করার কারণ কি। এসব ভেবেই ওনারা রওনা দিয়েছেন চৌধুরী বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সরাসরি কথা বলা দরকার, ছোট ছোট সমস্যাগুলোই একটা সময় বিরাট আকার ধারণ করে। মোট কথা মাত্রই কদিন হলো ওদের এঙ্গেজমেন্ট হয়েছে, এর মধ্যে কি এমন হলো যে সে যোগাযোগ করা বন্ধ করে দিল? কই আহানাপ তো এতদিন এমন কিছু করেনি। হ্যাঁ, বহুবার রাগ করেছে, কিন্তু এভাবে একেবারেই লাপাত্তা হয়ে যায়নি। অর্থাৎ বুঝতে হবে ঘটনা অন্য কিছু। তবে অন্য কিছুটা কি গিয়েই না হয় জানা যাবে। এদিকে এত কিছু ঘটে যাচ্ছে, অথচ সব কিছুই জানে না। জানবে কিভাবে? রুমে ফোন রেখে ভাই ফোনদের সঙ্গে বাগানে এসেছে সে। শ্বশুর শাশুড়ি ননদ একের পর এক কল করেই যাচ্ছে, গুণাক্ষরেও টের পায়নি। ফোন সাইলেন্ট থাকায় আশেপাশের কারোর কানে পৌঁছায়নি ফোনের টোন। দুপুরে খেয়ে বই পড়তে পড়তেই ঘুমিয়েছিল একটু, বিকালে ফ্রেশ হয়ে একটা বই হাতে নিতেই সাম্যসীজন ট্রেনে বাগানে এনেছে, শীতল নাকি ডাকছে। এসে দেখে শীতল গাছে উঠে বসে আছে, স্বর্ণও ঘাসের উপর বসে আছে। দেখে মনে হচ্ছে তাকেও জোর করে ঘুম থেকে টেনে তোলা হয়েছে। শখ স্বর্ণের দিকে একবার তাকিয়ে উপরে তাকালো। শীতল মগডালে বসে পা দুলাতে দুলাতে পেয়ারা খাচ্ছিল, ওড়না কোমরে পেঁচিয়ে রাখা। শখ তাকে দেখে নিজেও ঘাসের উপর বসলো। শীতল তখন 4টা পেয়ারা ছুঁড়ে দিল ভাই বোনের দিকে। সাম্য, সৃজন, শখ, স্বর্ণ কামড় বসালো ডাসা ডাসা পেয়ারায়। লাল পেয়ারা খেতে খুবই মজা। পেয়ারায় কামড় বসিয়ে কিছু একটা ভেবে শীতল শখকে ডাকলো, আপু। হুম। তোমার হবু শ্বশুরের রেন্টিনায় সমস্যা আছে নাকি? ছোট বোনের মুখে হবু শ্বশুরের নামে এ কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল শখ। পেয়ারা চিবোনো থামিয়ে চোখ তুলে তাকালো দাঁত বের করে হাসা শীতলের দিকে। বোনকে তাকাতে দেখে শীতল সাহস পেল। সে বুক ভরে দীর্ঘশ্বাস টেনে বলল, আমার মনে হয় সমস্যা আছে। সিসি, এসব কি বলছিস শীতল? এসব বলতে নেই। তুমি বলো, সমস্যা না থাকলে ভাইয়ার একটা ছোট ভাই ডাউনলোড করলো না কেন? করলে তোমার সাথে আমি ওই বাড়িতে আস্তানা গেড়ে বসতে পারতাম। শখ বিস্ময় নিয়ে তাকিয়ে আছে, এই পাজিটা কী সব বলে। বোনের মুখ দেখে শীতলের পেট ফেটে হাসি পেল, কিন্তু হাসলো না, বরং শখকে আরেকটু ভড়কে দিতে বলল, তোমার শ্বশুরকে ফোন দিয়ে বলো তো আরেকটা ছেলে ডাউনলোড দিতে। কাজকর্ম যা করার এখন থেকে শুরু করতে বলো। কানা বোঝা যেমনই হোক, ছেলে হলেই হবে। দাও দাও, এক্ষুনি ফোন দাও। এমনিতেই অনেক দেরি হয়েছে, তাছাড়া শুভ কাজে দেরি করতে নেই। এ কথা বলে শীতল থামতেই সাম্য গেটের দিকে উকিঝুঁকি মেরে একটা সাদা গাড়ি বাড়ির মধ্যে আসতে দেখে বলল, শীতল আপু গাছ থেকে নামো, শুদ্ধ ভাই কিন্তু বাসাতেই আছে। তোমার জন্য আমাদেরকেও না পানিশমেন্ট পেতে হয়। এই এই বেয়াদব, আমি তো শুদ্ধ ভাইকে ভয় পাই? জানিস তোর পিয়ারের শুদ্ধ ভাই আমাকে ভয় পায়। এই আমাকেই শীতলকে ভয় পাই ওই সোয়াইপ শুদ্ধ ভাই। যা, ঢপ মারার আর জায়গা পাও না। আমি ঢপ মারছি? আমি প্রমাণ দিব, দেখবি? হুম, দেখব। ঠিক আছে, আগামী লাল শুক্রবারেই প্রমাণ দেব, তখনই মিলিয়ে নিস আমার কথা। এই শীতল মিথ্যা বলে না রে পাগলা, বলে না। ঠিক আছে, শখকে পচিয়ে শীতল এবার স্বর্ণকে বলল, আপু 3 রাস্তার মোড়ে বড় একটা কসমেটিকের দোকান আছে না? ওই দোকানের মালিকের ছেলেটার নাম রিহান, সে তোমাকে খুব পছন্দ করে, কিন্তু ভয়ে বলতে পারে না। সে আমাকে 2 ডজন চুরি ঘুষ দিয়েছে তোমাকে কথাটা জানানোর জন্য। ও, সে আরও বলেছে আমি তাকে দুলাভাই ডাকলে আরও অনেক কিছু দিবে। ডেকেছিস? না। কেন? তুমি পারমিশন দিলে ডাকবো। দুলাভাই হিসেবে তাকে পছন্দ হয়েছে? না। কেন? ব্যাটার দাঁত হলুদ, দেখলে মনে হয় 12 মাস জন্ডিসে ভুগে। আহনাব ভাইয়ের মতো স্মার্ট না, কিন্তু আমার মতো কিউট মেয়ের দুলাভাই হতে হবে স্মার্ট, হ্যান্ডসাম, চকলেট বয় টাইপ, নয়তো সমাজে মুখ দেখানোর উপায় থাকবে না। তাহলে কি ক্যান্সেল? হুম। তাহলে চুড়িগুলো ফেরত দিয়ে বলে দিস আগে দাঁতের চিকিৎসা করতে, তারপর তোকে শালি বানানোর চিন্তা করতে। ওকে। এভাবে কথায় কথায় গল্পে গল্পে ভাই বোনরা মিলে দুষ্টুমি করতে লাগলো। তখন সেখানে নিঃশব্দে শুদ্ধ উপস্থিত হলো। তাকে দেখা মাত্র সবাই চুপ। শীতল পাতার আড়ালে নিজেকে লুকানোর চেষ্টায়
শুদ্ধ সবকটার মুখ দেখে জানালো আহনাপের বাবা মা এসেছে। ভদ্রভাবে সবাই গিয়ে যেন দেখা করে কথা বলে। অহেতুক হি হি করলে এক একটাকে মেরে গাছে ঝুলিয়ে রাখবে। ভাইয়ের কথা শুনে স্বর্ণ শখ সাম্য সৃজন ভদ্র বাচ্চার মতো ধীরে সুস্থে হেঁটে বাড়ির দিকে গেল। এবার শুদ্ধ মুখ তুলে তাকালো পাতার আড়ালে থাকা শীতলের দিকে। বুঝতে বাকি নেই সে ধরা পড়ে গেছে। তাই শীতল বোকা বোকা হাসলো, হেসে হেসে বলল, কতদিন পর আপনাকে দেখলাম শুদ্ধ ভাই, এত শুকিয়ে গেছেন কেন? মেয়েদের সাথে উড়াউড়ি করা চারটেখানি কথা না, তাই না? হে হে, কথাটা চেনা চেনা লাগছে, কোথায় যেন শুনেছিলাম। তা কেমন চলছে আপনার উড়াউড়ি? ভালোই। দোয়া করি যেন ভালোই হয়। হুম। কথা বলতে বলতে শুদ্ধ বাগানের এক কোণে কেটে রাখা বড়ই গাছের বড় বড় দুটো ডাল টেনে এনে রাখলো পেয়ারা গাছের গোড়ায়। শুকনো ডাল কাটাই ভরে আছে। তাকে গাছের গোড়ায় ডাল রাখতে দেখে এবার শীতল আর্তনাদ করে উঠল। এ কি করলেন শুদ্ধ ভাই? কি করলাম? গাছের নিচে কাটা রাখলেন কেন? আমি নামবো কিভাবে? তুই কি করে নামবি আমি কি জানি? কাটা সরান। পারবো না। আর নেমে কি করবি? মগডালে বসে বসে কার অ্যান্টিনায় কী সমস্যা হিসাব কর। সন্ধ্যা ঘনিয়ে আসতে নিরিবিলি স্থান, একটু পরেই তেনারাও সঙ্গ দিতে আসবে। ভাব ভাব, মন দিয়ে ভাব, আমি আসছি। একে তো গাছের নিচে বড়োয়ের কাটা দিয়ে রাখলো, তার উপরে ভূতের ভয় দেখাচ্ছে। ভীষণ রাগ হলো শীতলের। সে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি কি আপনার এন্টিনার কথা বলেছি নাকি? বলেছি সকাপো শ্বশুরের। আমারটার কথা বলিসনি বলে এখনো শ্বাস নিতে পারছিস। বললে আজই জানাজা সম্পূর্ণ করতাম। কাটা সরান শুদ্ধ ভাই, সত্যি বলছি, আপনাকে বলিনি। আর আমি যা বলি শুনে নেন কিভাবে? এমন খরগোশ মার্কা কান হলে তো সমস্যা। আমার কান খরগোশ মার্কা? হুম। না না না, আমি তা বলিনি। শুদ্ধ ঠান্ডা দৃষ্টিতে শীতলের দিকে তাকিয়ে আরও দুটো বড়ইয়ের ডাল এনে গাছের আশেপাশে বিছিয়ে রাখলো, যাতে লাফ দিয়েও নামতে না পারে। এরপর কোনো দিকে না তাকিয়ে চলে গেল বাড়ির দিকে। আর বেচারা শীতল চেঁচিয়ে বলতেই থাকলো, যাবেন না শুদ্ধ ভাই, নাক ছুঁয়ে বলছি আর কোনোদিন গাছে উঠবো না। দয়া করে কাটা সরিয়ে যান। শুদ্ধ ভাই, ও ভাই, ভাই রে, এ কে, কোথায় আসিস? নামা আমাকে, বাঁচা রে। সায়ন 1 ঘন্টা আগে বাসায় ফিরে ফ্রেশ হয়ে খেয়ে শুয়েছিল। ঘুমানোর ইচ্ছে না থাকলেও এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়েছিল। এটুকু সময়ে একটা স্বপ্ন দেখেছে স্বর্ণকে নিয়ে। তাদের বিয়ের স্বপ্ন। স্বর্ণ কি সুন্দর করে সেজেছে, নীল শাড়ি পরেছে। শীতলার শখ স্বর্ণকে রেখে গেছে তার রুমে। ফুলে ফুলে ভরা পুরো রুম। সে খুশিতে ডগমগ হয়ে মুখ ভর্তি হাসি নিয়ে রুমে এসেছে। কিন্তু রুমের দরজায় দাঁড়িয়ে দেখে স্বর্ণ বিছানায় নেই। তার জানা মতে নতুন বউরা বিছানার মাঝখানে লজ্জায় নত হয়ে বসে থাকে। মুখের সামনে থাকে 1 হাত ঘোমটা। কিন্তু তার বউ কই? বউ নাই দেখে তার বুকে বিজলি পড়ার উপক্রম। চোখের ভাসে ঝিকিমিকি বাতির আলো। সে পাগলা ভেড়ার মতোই এদিক ওদিক পানে তাকিয়ে খুঁজতে থাকে প্রাণপ্রিয় বউকে। খুঁজতে খুঁজতে দেখে স্বর্ণ চুপ করে সিলিংয়ের উপর পা ঝুলিয়ে বসে আছে। তাকে ফ্যানের উপর বসে থাকতে দেখে সে শুধায়, এ কি রে, তুই ওখানে কেন? নেমে আয় বউ, আজ না আমাদের সোহাগরাত। সোহাগরাত না ছাই। ও মা, এ কি কথা, বিয়ে হয়ে গেছে আমাদের। আর নেই ভাবনা, আর নেই চিন্তা, দ্রুত নেমে আয় যান। দুজন মিলে করে ফেলি বেবি আনার প্ল্যান। না সায়ন ভাই, আমি আপনার সাথে বাসর করব না। কেন সোনা, কি অপরাধ আমার? কি করেছি আমি বল? আপনি কেন ক্যাটকেটে হলুদ শর্ট পরে বিয়ে করতে গেলেন না কেন বলুন? আমার তো হলুদ কালার শর্ট নেই সোনা। তোর হলুদ শাড়ি কেটে না হয় একটা বানিয়ে দিস। এ কথা বলতে না বলতে স্বর্ণ লাফ দিয়েছে তার উপর। সে স্বর্ণকে ক্যাচ করে জাপটে ধরে পাগলের মতো চুমু দিতে শুরু করেছে। চুমুতে চুমুতে ভিজিয়ে ফেলেছে স্বর্ণের চোখ, গাল, ঠোঁট, থুতনি, গলা ও মসৃণ গ্রীবা। এতদিনের অপেক্ষা তর্জে আর সয় না। কম্পিত হাতে খুলে ফেলেছে বইয়ের পরনের শাড়ি, মুখ ডুবিয়েছে গলায়। মন মস্তিষ্ক হাতও উন্মাদ। দেহখানা যেন এখন পাগলা ঘোড়ার ন্যায় অবাধ্য। তখন তীব্র ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায় তার। দুচোখ খুলে দেখে শুদ্ধ ভ্রুকুচকে তাকিয়ে আছে। তার বসর ঘরে শুদ্ধ কোথা থেকে এলো? বউ কই তার? সে কিছু বলার আগে বিরক্ত নিয়ে শুদ্ধ বলল, রুমের দরজা খোলা রেখে কোলবালিশকে পাগলের মতো চুমু খাচ্ছিলে কেন? মাথাটাটা কি একেবারেই গেছে? সায়ন ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকালো। ফুলে ভরা রুমে ফুল কই? আর বউ, বই কই তার? সে এবার মাথা চুলকে আমতা আমতা করে বলল, আমার বউ কোথায়? এখানেই তো ছিল। ডাস্টবিনে ফেলে এসেছি, যাও ধুলো ঝেড়ে তুলে নিয়ে এসো। আসার সময় বাবা কি জন্য ডাকছে শুনে এসো। বাবা ডাকছে? হুম।
তুই যা, শাওয়ার নিয়ে আসছি। কিছুক্ষণ আগেই না শাওয়ার নিয়ে লাঞ্চ করলে? আরে ভাই, স্বপ্নে কিছু দোষ ছিল। শুধু সায়নের কথার মানে বুঝে মুখ কুঁচকে বিরক্তি নিয়ে চলে গেল। আর সায়ন গায়ের উপর থেকে চাদর সরিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বিড়বিড় করলো, দিনে দুপুরে কি হতচ্ছাড়া স্বপ্ন দেখলাম রে বাবা, ছ্যা। এরপর নিজেকে বকতে বকতে ওয়াশরুমে চলে গেল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে একা একাই হেসে ফেলল। স্বর্ণ জানলে তাকে ঝাঁটাপেটা করবে। এদিকে ড্রয়িং রুমে সবাই উপস্থিত হয়েছে আহনাপের বাবা মায়ের জন্য, কুশল বিনিময় সেরেছে। ওনারা এখন ইনিয়ে বিনিয়ে শখের সাথে কথা বলছেন, বোঝার চেষ্টা চালাচ্ছেন শখের সাথে কোনো সমস্যা হয়েছে কিনা, কিন্তু শখ জানিয়েছে তাদের মাঝে কোনো সমস্যা হয়নি। কিছুক্ষণ আগেও আহনাপের সাথে কথা হয়েছে। এ কথা শুনে আহনাপের বাবা বললেন শখের ফোন থেকে একটা কল দিতে। শখ দিল। একবার কল দিতেই আহনাপ কল ধরে বলল, হ্যাঁ সোনা বলো, এতক্ষণে মনে পড়লো আমার কথা। বড়দের সামনে এমন সম্বোধনে লজ্জায় কুঁচকে গেল শখ। বড়রাও মুখ এদিক ওদিক করলেন। তখন আহনাপের বাবা ফোনটা নিয়ে বললেন, সমস্যা কি তোমার? আমাদের কারো কল ধরছো না কেন? কেন ধরছি না ভালো করেই জানো। যাই হোক, তোমরা এখানে কেন হঠাৎ? যাদের বাড়ির মেয়েকে নিয়ে এত সমস্যা তাদের জানাতে হবে না পুরো ঘটনা? না, বাসায় যাও। এ কথা আগে ভাবা উচিত ছিল। কথা বাড়িও না বাবা, বাসায় যাও। ওনাদের বাবা ছেলের কথা শুনে ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন সারাফাত চৌধুরী। শাওন চৌধুরীর কপালেও চিন্তার ভাঁজ। শুধু দুই হাত পেছনে মুড়ে রাজকীয় ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে, বোঝার চেষ্টা করছে মূল ঘটনা। কথার শুরুটা মোটেও পছন্দ হয়নি তার। এরা বাবা ও ছেলে উল্টোপাল্টা কিছু বললে আজ ধোলাই দিতে খামতি রাখবে না সে। পেট পুড়ে ধোলাই খাইয়ে এরপর বাসায় পাঠাবে। তার আবার অহেতুক পায়তারা সহ্য হয় না। তখন ভেজা চুল মুছতে মুছতে দ্রুত পায়ে সায়ন নেমে এলো। তার গলায় ঝুলানো হালকা আকাশি রঙা তোয়ালে, পরনে মেরুন টি শার্ট ও কালো ট্রাউজার। সিঁড়ি বেয়ে নামতে নামতে চোখাচোখি হলো স্বর্ণের সাথে। তাকে অসময়ে গোসল করতে দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে সে। সায়ন গা ঘেঁষে দাঁড়ালো একদম স্বর্ণের পাশাপাশি। বাকিরা আহনাবদের কথা শোনায় মগ্ন। তখন স্বর্ণ কণ্ঠস্বর খাদে এনে বলল, অসময়ে গোসল কেন? কোনো কথা বলবি না বেয়াদব। বিয়ে করতে বলি করিস না, তাহলে স্বপ্নে আসিস কেন? দূরে যা, যা বলছি। স্বর্ণ তার কথার আগামাথা কিছুই বুঝল না। ওদিকে আহনাপের বাবা পারছে না ছেলেকে দু থাপ্পড় দিতে। তখন সারাফত চৌধুরী গলা খাকারি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করলেন। তারপর নিজে কথা বলার জন্য হাত বাড়িয়ে ফোন চাইলেন। আহনাপের বাবা ফোন এগিয়ে দিলে সারাফাত চৌধুরী স্বভাবসুলভ গুরুগম্ভীর কণ্ঠে বললেন, কি হয়েছে আহনাব, কোনো সমস্যা? হঠাৎ ওনাকে দেখে আহনাব ভ্যাবাচাকা খেয়ে গেল। সে দ্রুত নিজেকে সামলে সালাম দিল। সারাফাত চৌধুরী বাড়তি কথায় না গিয়ে আসল প্রসঙ্গে কথা তুললেন। সরাসরি জানতে চাইলেন এসবের মানে কি। সব কিছু করেছে কিংবা অন্য কিছু? আহনাব মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থাকলো। তারপর নিঃশব্দে শ্বাস টেনে বুকে সাহস নিয়ে স্পষ্ট স্বরে জানালো, আঙ্কেল, বিয়ের ডেটটা এগিয়ে আনা যায় না? কেন? 1.5 বছর আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে। কিন্তু শখের পড়া? জবাবে কিছু বলতে গিয়েও থেমে গেলেন সারাফাত চৌধুরী। অনুধাবন করার চেষ্টা করলেন ছেলেটার ব্যাকুলতা, কাতরতা। এই বয়স, এই সময়, এই উপলব্ধির সাথে পরিচিত তিনি। আজ বয়স বেড়েছে, চুলে দু একটা পাক ধরেছে, মানেই না অনুভূতিরাও লোপ পেয়েছে। মনে মনে কিছু একটা ভেবে উনি ফোন থেকে দৃষ্টি সরিয়ে সরাসরি শখকে শোধালেন, মা তোমার কি মতামত, বিয়ের ডেট কি এগিয়ে আনবো? শখ আমতা আমতা করে ওনার একটা কোণা শক্ত করে চেপে ধরেছে। সত্যি বলতে সে জানে আহনাব কেন এমন করছে। আসলে সে শখকে ছাড়া থাকতে পারছে না। তার একটা দিন একটা বছর মনে হচ্ছে। 1.5 বছর তার কাছে নাকি 1.5 যুগের সমান। এই দূরত্ব না ঘুচালে সে পাগল হয়ে যাবে। তার একটাই অভিযোগ, চৌধুরী বাড়ির বড় কন্যা দিনকে দিন তাকে পাগল বানিয়ে দিচ্ছে। ফোনের অপর পাশে থেকে চুপ করে শুনছে আহানাব। সে একমনে আল্লাহকে ডেকে যাচ্ছে যাতে শখ মুখ ফুটে তার সম্মতি জানায়। সারাফাত চৌধুরী দেখছে আহনাপের অস্থিরতা আর শখের নির্লিপ্ততা। তখন শায়ক মুখ খুলল, আহনাপের উদ্দেশ্যে বলল, ডেট এগোবে ঠিক আছে, কিন্তু শখের পড়াশোনার কথা আগে ভাবতে হবে। এতদিন এত কষ্ট করে তীরে এসে তরি ডুবানো যাবে না। গার্জিয়ান হিসেবে তোমাকেও বুঝতে হবে আহনাব, ডাক্তারি পেশাকে অন্যের সাথে গুলিয়ে ফেললে চলবে না। এ কথা শুনে আহনাপের মুখটা মলিন হয়ে গেল। এবার শাওন চৌধুরী বললেন, আবার কবে দেশে ফিরবে বাবা? 3 মাস পর। তুমি কি 3 মাস পর বিয়ের অনুষ্ঠান সারতে চাচ্ছ? জি আঙ্কেল। শখকেও নিয়ে যাবে? জি, আমি এই 3 মাসে সব ব্যবস্থা করে ফেলবো। তা না হয় বুঝলাম, কিন্তু এভাবে তো পড়াশোনায় ব্যাড ইফেক্ট পড়বে। আমি আছি, সব সামলে নেব ইনশাল্লাহ।
এ পর্যায়ে আহনাফের বাবা প্রচণ্ড বিরক্ত হলেন। ধমকে উঠে ছেলেকে বললেন, এবার কিন্তু বাড়াবাড়ি করছো আহনাফ। হুট করে দেশ ছেড়ে, আপন মানুষ ছেড়ে পড়াশোনায় ইফেক্ট পড়বে এটা তো ভুল বলেননি ওনারা। বারণ শুনছো না কেন? সমস্যা কি তোমার? ওনার ধমকে থমকে গেল ড্রয়িং রুম। শখ নীরবে কাঁদতে লাগলো। তবু আহনাফ দমল না। সেই মলিন মুখে জবাব দিল, ওকে ছাড়া আমার উপরে খুব বাজে ইফেক্ট পড়ছে বাবা। এই আমিটা দিন দিন বড্ড বেশি এলোমেলো হয়ে যাচ্ছি। বউ আমার, বিয়েও করব আমি। তাহলে আগে করলে কি সমস্যা? ওকে আজ হলো আমার কাছে আসতে হবে, কাল হলেও। তাহলে আগে পিছের হিসাব করে কী লাভ? নিজেদের কথা সাইডে রেখে আমার কথাটাও ভাবো তোমরা প্লিজ। থমকে গেল সবাই, কথা হারিয়ে গেল। একটা ছেলে কতটা ভালোবাসলে এভাবে সবার সামনে প্রিয় মানুষটাকে কাতর সুরে চাইতে পারে, আপন করার আকুলতা দেখাতে পারে। আহনাপের কথায় শখের বুক পাঁজর ভেঙে এলো। বলা বাহুল্য, এই কদিনে মানুষটার প্রতি তারও মায়া পড়ে গেছে। একটু একটু করে ভালোবাসতে শিখেছে। সেও চায় মানুষটাকে। শখকে কাঁদতে দেখে সবাই মুখ চাওয়াচাওয়ি করলো। তখন শুদ্ধ এগিয়ে এসে বসলো বোনের পাশে। হাত বাড়িয়ে ফোনটা হাতে নিল। আহনাফ শুদ্ধকে দেখে সালাম দিল। শুদ্ধ জবাব নিয়ে বাড়তি কথায় না গিয়ে সরাসরি শখের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, আহনাফ স্পষ্টভাবে তোকে চাইছে, এবার বল তুই কি চাস? মুখ খোল, জবাব দে। রাজি থাকলে জানা, না থাকলেও প্রয়োজনে আহনাফকে ক্যান্সেল করে দিব। পৃথিবীতে ভালো ছেলের অভাব নেই। এ কথা শুনে শখ যেন আঁতকে উঠল। ভেজা চোখ তুলে তাকালো ভাইয়ের দিকে। আহনাফকে ভালোবেসে ফেলেছে। পরিস্থিতি যা এখন, মুখে কিছু বলতে হবে। কিন্তু কিভাবে বলবে? সেও রাজি। 3 মাস পর বিয়ে হলেও তার সমস্যা নেই। বোনের চুপ থাকতে দেখে শুদ্ধ বলল, তাহলে বাদ। আম আমার কোনো সমস্যা নেই ভাইয়া। তাহলে 3 মাস পরেই? হুম। তখন শাওয়ান চৌধুরী কথা ধরলেন, কিন্তু তোর পড়াশোনা? এ কথার জবাব শখের দেয়া হলো না। কারণ আহনাপের চোখে চোখ রেখে শুদ্ধ পুনরায় তাকে জিজ্ঞেস করে বসল, শখের পড়াশোনা নিয়ে তোমার আপত্তি আছে? না ভাইয়া। ভেবে বলছো? জি ভাইয়া। ভালোবাসলে ভালোবাসার মানুষের চাওয়া পাওয়াকেও ভালোবাসতে হয়, খেয়াল রাখতে হয়, তার ভালো মন্দ সকল সমস্যার সমাধানদাতা হতে হয়। আশা করি তুমিও তাই হবে। এইটুকু বলে সে মেজো চাচুর দিকে তাকালো। ওনার বলা কথার জবাবে বলল, বিয়ের পরও মেয়েদের পড়াশোনা হয়, শুধু প্রয়োজন হয় নিজের চেষ্টা আর আপনজনদের সাপোর্ট। নিজের স্বপ্ন পূরণ করতে এ দুটোই যথেষ্ট। তাছাড়া বিয়ের পর আহনাফ যদি শখের পড়াশোনায় সামান্যতর বাধার কারণ হয়, আমি কথা দিচ্ছি বোন রাখবো না ওর কাছে। কারণ ওকে মনে রাখতে হবে, সে চৌধুরীদের সম্পত্তি নয়, স্বয়ং চৌধুরীদের কলিজা নিয়ে যাচ্ছে। যাকে তাকে এই অমূল্য রত্ন আমরা দেব না। যাকে দেবে তাকে অবশ্যই যোগ্য হতে হবে। কতটুকু যোগ্য কথাই নয়, কাজে করে দেখাতে হবে। শুদ্ধর প্রতিটা শব্দের ভার বুঝতে বাকি রইল না কারো। এটা যেন ঠান্ডা মাথায় শীতল কণ্ঠে হুমকি। এরপর আহনাফের কথা অনুযায়ী 3 মাস পর বিয়ের ডেট ঠিক করা হলো। গুমোট পরিবেশ কাটাতে সকলে অন্য প্রসঙ্গে কথা তুলল। আহনাপও হাঁপ ছেড়ে খুশি মনে কল কাটল। এরপর আর কিছুক্ষণ থেকে আহনাপের বাবা মা বিদায় নিলেন। শখ চলে গেল নিজের রুমে। একে একে ড্রয়িং রুম ফাঁকা হতেই সায়নও রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। রুমে না, সে যাবে স্বর্ণের রুমে। কারণ পাজিটা তাকে বিয়ে করতে চায় না, অথচ স্বপ্নে এসে কিসব করে যায়। কেন করে এসব? এর জবাব তাকে দিতেই হবে। না দিলে চড়িয়ে দাঁত ফেলে দেবে বেয়াদবটার। কিন্তু সে যাওয়ার আগে শুদ্ধ পাশ কাটিয়ে যেতে যেতে বলল, বাগানে যাও, কেউ তোমাকে ডাকছে। কথা বলে শুদ্ধ রুমে চলে গেল। সায়ন ভেবেছে স্বর্ণ বোধ হয়, তাই সেও পা বাড়ালো বাগানের দিকে। কিন্তু গিয়ে কাউকে দেখলো না। খুঁজলো এদিক ওদিক। হঠাৎ কারো কান্নার শব্দে আর একটু এগিয়ে যেতে কান্নার শব্দ তীব্র হলো। ভালো করে খেয়াল করে দেখলো, স্বর্ণ নয়, শীতল গাছের উপর বসে ভ্যা ভ্যা করে কাঁদছে। গাছের নিচে কাটা বিছিয়ে রাখা। তাকে দেখা মাত্রই শাহিন বিচলিত হয়ে বলল, এ কী কাণ্ড, ওখানে কেন তুই? আর এভাবে কাটা বিছিয়ে রাখা কেন? ওই কুত্তা বিছিয়েছে। কুত্তা? কুত্তা এভাবে কাটা বিছিয়েছে? বলিস কি? এ দেখি ডিজিটাল কুত্তা। একে তো জাদুঘরে রাখে আসা উচিত। সেই সাথে নামকরণ করা উচিত কাটা বিছানো কুত্তা। অন্য সময় হলে সায়নের কথা শুনে শীতল খিলখিল করে হাসতো, কিন্তু এখন মোটেও হাসতে ইচ্ছা করছে না তার। তাই নাক টেনে ফোপাতে ফোপাতে জবাব দিল, এই কুত্তা সেই কুত্তা নয়, এটা মানুষ কুত্তা। মানুষ আবার কুত্তা হয় কিভাবে? কি বলছিস পাগলের মতো? কাটা সরাই, নেমে আয় দেখি। কথা বলে সায়ন একে একে কাটাগুলো সরালেই শীতল গাছ থেকে নেমে এলো। কোমরে গুজে রাখা ওড়নাটা ঠিকঠাক করে ধপাধপ পা ফেলে ছুটল বাড়ির ভেতর।
দৌড়ে সিঁড়ি দিয়ে চলে গেল শুদ্ধর রুমে। ভিজিয়ে রাখা দরজা খুলে দেখলো শুদ্ধ খালি গায়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। সে রাগে ফসফস করে কোনো মতে নিজেকে সামলে তার রুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে মাথাতে পানিও দিল। তারপর ভেজা চুল মুছে ধপ করে শুয়ে পড়ল বিছানার উপর। খানিকক্ষণ পরে মাগরিবের আজান দিল। সন্ধ্যার নাস্তা করার জন্য সিরাজ সবাইকে ডাকছে, সেও গেল। সায়ন বাদে একে একে সবাই হাজির হয়েছে। শুদ্ধ কোথাও যাবে বোধ হয়, রেডি হয়ে নিচে নেমেছে। শীতল তাকে দেখা মাত্র থমথমে মুখে সোফা ছেড়ে মেঝেতে বিছানো কার্পেটের উপর বসলো। তারপর এক হাত বাড়িয়ে ট্রে থেকে হালিমের বাটি হাতে তুলে নিল। শুদ্ধ এসে বসেছে পাশের সোফায়। শীতল গরম হালিম মুখে দিতেই ছ্যাঁকা খেয়ে উপ করে ঠোঁট চেপে ধরল। শুদ্ধ ভ্রুকুচকে কিছু বলার আগে শীতল উঠে হনহন করে রান্নাঘরে চলে গেল। এই অসভ্য মানুষটার সাথে কথা বলবে না সে। ততক্ষণে সবাই বসেছে ড্রয়িং রুমের সোফায়। সিরাজ, সিমিন বাহারি সব নাস্তা চা এনে রাখছে সবার সামনে। তুলে নিয়েছে যে যার পছন্দের সব নাস্তা। হঠাৎ কারেন্ট চলে গেল এবং তখনই শুদ্ধর মুখ থেকে ব্যথাতুর শব্দ বেরিয়ে এলো। সবার কানে পৌঁছে গেল সেই শব্দ। সবাই বিচলিত। কি হয়েছে উতলা হয়ে জানতে চাইতে না চাইতে জেনারেটর অন হয়ে গেল। ঝকঝকে আলোয় ভরে উঠল ড্রয়িং রুম। শুধু তখনও মুখ কুঁচকে চোখ বন্ধ করে শটান হয়ে বসে আছে। তার একটা হাত পিঠের পিছনে। সীতারা ছেলের হাত খেয়াল করে বললেন, আব্বা কি হলো তোর, এমন করছিস কেন? না কিছু না। সীতারা শুনল না। জোর করে শুদ্ধ টি শার্ট উঁচিয়ে দেখে আতকে উঠে বললেন, এ কি কাণ্ড, এটা কি করে হলো? ওনার কথা শুনে সবার দৃষ্টি শুদ্ধর পিঠের দিকে। কারো ধারালো 4 আঙুলের দাগ বসে গেছে, বিন্দু বিন্দু রক্ত বের হচ্ছে। কেউ যেন খামচি দিয়ে মাংস উঠানোর পায়তারা জুড়েছিল। শুদ্ধর অবস্থা দেখে সিরাত দৌড়ে গিয়ে অ্যান্টিসেপটিক এনে লাগিয়ে দিলেন। সিমিন হাই হাই করে উঠলেন। ভর সন্ধ্যায় খারাপ জিনের কারবার ভেবে চূড়া পড়ে শুদ্ধর মাথায় ফু দিলেন। সিরাজ ঝাড়ু হাতে পুরো ড্রয়িং রুম খুঁজলেন বিড়াল টিড়াল আছে নাকি দেখতে, কিন্তু কিছুই পেল না। হঠাৎ করে এমন কাণ্ড ঘটায় সকলেই হতবাক। চোখের পলকে কি থেকে কি ঘটে গেল কিছুই বুঝলেন না কেউ। তবে শুদ্ধ আশেপাশে তাকিয়ে একজনকে না পেয়ে দীর্ঘশ্বাস চাপল। কাজ সেরে তখনই পালিয়েছে সে। পরপর শুদ্ধর ফোনে কল আসায় সে উঠে। বন্ধু হাইটা যখন যাই পিছন ফিরা ফিরা চাই, দেখলি তারে মনের ভেতর দোতারা বাজাই। বন্ধুর মাথায় বাবরি চুল দেখতে লাগে বিউটিফুল, রঙে ঢঙে রহিম সাজা আমারে না চাই।